তিথির যে নাটক করছে ভিডিও রেকর্ড করে আদির সামনে প্রমাণ করে দিল আনন্দী। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বলতে থাকে, না তুই এই বাড়ি ছেড়ে কোথাও যাবি না, তোর আমি কিছু হতে দেবো না, তুই এই বাড়িতেই থাকবি। হ্যাঁ সত্যিই তো, তোর তো একটা কেয়ার করার জন্য পরিবার দরকার, আর হ্যাঁ তুই থাকতেই পারিস সেখানে, কোনো সমস্যা নেই। আদির কথা শুনে অবাক হয়ে যায় আনন্দী, এদিকে খুশি হয়ে যায় তিথি। তিথি আরো বলতে থাকে, তোকে তাড়াতাড়ি সুস্থ করে তুলবো আমরা। আনন্দী বলে, কিন্তু স্যার এভাবে, আর তখন বলে, আর কোনো কথা নয়, আর কোনো কথা নয়। তিথির এই সময় তিথিরকে এতটা টেনশনে রাখাটা ঠিক হবে না, তিথির এই বাড়িতে থাকলেই বরং ভালো থাকবে। আনন্দী মনে মনে খুব রাখতে থাকে, আর তখন বলে, এত কিছু হলো, এত কিছু কার জন্য হলো, আর ঢুকে পড়লো এই ফুলটুসি, তার মানে এই ঘরটোর সাজানো হয়েছে সবকিছু এই ফুলটুসির জন্যই। বিপদে পড়ছিস আনন্দী, মহা বিপদে। আর তখন এদিকে আদি বলছে, তিথি চল, তোর তো শরীর ভালো নয়, চল উপরে চল, আমি চাই শুধু তুই ভালো হয়ে যা, তুই আগের মতো হয়ে যা, সুস্থ হয়ে যা। কে নন্দিনী এটা দেখে কষ্ট পেতে থাকে, আর তখন দিদির বাবার দিকে তাকিয়ে বলতে থাকে, এ কথাটা তো তুমিও একদিন বলতে পারতে অনি, তুমি তো এভাবে কোনোদিনও বলনি যে নন্দিনী তুমি এই বাড়িতে থেকে যাও, তোমার আর বিজয়াদির সম্পর্কে যাই হোক না কেন, তোমাকে নিয়ে ঘর বাঁধার তো অধিকার আমার নই, কিন্তু আদি আজ তিথিরকে সেই অধিকারটাই দিল। এই সংসারে আমার জায়গা নেই, এই সংসার আমি তো সুখের হতে দেব না, তিথির নামে বীজ আমি গাছ হতে দিলাম। এরপর তিথির ভিতরে ঢুকতে গেলে আর তখন কাকিমণি বলে, দাঁড়াও এক সেকেন্ড, তুমি আমাদের বাড়িতে অতিথি হয়ে এসেছো, আর তোমাকে অতিথি বরণ করে নেব কি হয়? তিথির বলে, থ্যাংক ইউ সো মাচ আন্টি, কিন্তু কিভাবে সেলিব্রেট করবো? এখন বলে, দেখো আজকে তো নিউ ইয়ার সেলিব্রেটের জন্য কেক কাটাই হবে, হয় ওই কেকটা কাটো। আদির দাদারও বলছে, ঠিক আচ্ছা দিয়া তুই যা ওই কেকটা নিয়ে আয়। এরপর দিয়া সেই কেকটা নিয়ে আসে, তখন সেটা তিথির কেটেই তখন আনন্দীর কাছে যায়, গিয়ে তখন বলে, প্রথম তোমাকে মিষ্টি মুখটা করাই, এই বলে আনন্দীকে জোর করে খাইয়ে দেয় কেকটা। আর তখন আনন্দীর কানের কাছে গিয়ে তখন তিথির বলতে থাকে, মিষ্টি খাইয়ে যুদ্ধে গঙ্গাটা শুরু করলো, এবার যাও বাক্সপত্র গুছিয়ে ফেলো, বাড়ি থেকে বের করতে হবে তো। তখন ঘর ধাক্কা দিয়ে বের করে দিতে পারে। আনন্দী বলে, তাই নাকি, বেশ ঠিক আছে, দেখি না কার কত দম আছে। এদিকে নন্দিনী হাসতে থাকে। এরপর তিথির যখন যেতে লাগে ঠিক তখনই আদির সামনে গিয়ে ইচ্ছে করে অভিনয় করে আদির কাছে ঢলে পড়ে যেতে লাগে। আর তখন আদি বলে, দেখেছিস তো, তোকে বললাম তো চল, তোর শরীরটা ভালো নেই, তখন থেকে বলছি, তুই তো কোনো কথাই শুনতে চাচ্ছিস না। আনন্দী তখন মনে মনে বলতে থাকে, পিছন ছাড়া যাবে না আনন্দী, চল পিছে ছুটতে হবে। এই বলে আদি আর তিথির পিছনে যেতে থাকে। এরপর দেখা যাবে উপরে যখন যায় তখন তিথির আদির রুমে ঢুকতে লাগলে ঠিক তখনই আনন্দী বলে, না না এটা তো আমাদের রুম, আপনি ওই যে গেস্ট রুম সামনেই আছে, ওটাতে যাবেন, যান চলেন আপনাকে আমি নিয়ে যাই। এই বলে আদি ঘরে ঢুকে যায়, আর আনন্দী তিথিরকে তার ঘরে নিয়ে রেখে আসে। এদিকে বিজয়া খুব রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে, এত বছর ধরে নন্দিনী যেটা করতে পারেনি তিথির সেটা করে দেখালো। আর তখন মোনা বলতে থাকে, তবে মা তিথির মেয়েটা কিন্তু ভালো ছিল। আর তখন বলে, সে তো ছিল, কিন্তু তার কাঁচা মাথাটা কে চিবিয়ে খেলো? ওই নন্দিনী তো চিবিয়ে খেলো। তিথির যদি 1 গুণ পারে নন্দিনী না ওকে দিয়ে 10 গুণ করিয়ে নিবে, বুঝলে? নন্দিনী তখন বলে, কিন্তু তা হতে দিলে তো চলবে না, আমাদের 10-এর হাত কিন্তু 1 হতে হবে মা। আর তখন বলে, হ্যাঁ আমিও তো তা চাই, কিন্তু কিভাবে? আর তখন আনন্দী বলে, দেখে রাখতে হবে, যেই কাজটা আমরা মেয়েরা খুব ভালো করে করতে পারি, সবাই মিলে আর এই তিথির ম্যাডামের একদম পিছে লেগেই থাকবো, যাতে করে কাল নাগিনীর নজর স্যারের উপর না পড়ে। এদিকে আড়াল থেকে তিথি সবটা শুনতে থাকে, আর তখন তিথি বলতে থাকে, হ্যাঁ একটা কথা ঠিকই বলেছো, আমি কান লাগিনি, আমার জন্য কত প্ল্যানিং করতে হচ্ছে তোমাদের সবার, এবার দেখো আমি কি করতে পারি। এদিকে দেখা যাবে আদি বলতে থাকে, এখন 10টা বাজে, আমি ঘুমোতে গেলাম, কালকে আবার আমার অপারেশন আছে। এই বলে আদি ঘুমোতে যায় আর ঘুমিয়ে যায়। তারপরে দেখা যাবে কি শুনতে পায় তিথির, ঠিক তিথি তখনই চলে যায় আদির রুমে, আর গিয়ে আদি কি দেখতে থাকে। আর তখন বলে, আদি তোকে ঘুমোলে কত সুন্দর লাগে রে, তোকে কি কিউট লাগছে রে আদি, আদি কার তুই রাগী ডাক্তার হয়ে ঘুরে বেড়াস। বলে কোলবালিশটা সরিয়ে তিথির সেখানে শুয়ে আদিকে জড়িয়ে ধরে ঘুমোতে থাকে। দেখা যাবে আনন্দীও ঘরে চলে আসে। আনন্দী তখন বলতে থাকে, তত সব ঝামেলা আমার কান লাগিনের মতো আমার পিছনে লেগে আছে, আমি বা এত ভাবছি কেন, এত টেনশন চিন্তা সব খালি আমার, ভাল লাগে না, বিরক্ত হয়ে যায় মাঝে মাঝে। এই বলে শুয়ে পড়ে। এদিকে দেখা যাবে যখন আদি থেকে ফিরে শোয় তখন বারবার করে চুলের খোঁচা লাগে। আর তখনই বলতে থাকে, কি ব্যাপার স্যার, আপনি কি চুলদারি কাটেন না নাকি? এরপর দেখা যাবে আনন্দী আবার ঘুমোতে থাকলে ঠিক তখনই আবার আনন্দীর চুলোর খোঁচা লেগে এসে যায়, আর তখন আবারও হাঁচি দেয়। আর তখন তিথির এদিকে বলতে থাকে, এই হাঁচি একদম গায়ের উপরেই দিতে হবে নাকি? আর তখন এই কথা শুনে অবাক হয়ে যায় আনন্দী তখন চিৎকার করে উঠে বলে, ওমা ওমা, এখানে তিথির ম্যাডাম, এই বলে চিৎকার করে উঠলে আর তখনই আদি উঠে যায়। আদি তখন বলতে থাকে, কি ব্যাপার তিথি, তুই এখানে? আর তখন আদির কথা শুনে তিথির ইচ্ছে করে অভিনয় করতে থাকে, ঘুমের মধ্যে ওর ওঠার হাঁটার
চলার অভ্যেস আছে। তিথির অভিনয়টা শেষ হচ্ছে না, আর তখন আনন্দি রেগে গিয়ে জল নিয়ে আসে আর মাথায় ঢেলে দিতে গেলে আর তখন কি বলতে থাকে, "এ কি আপনি কি করছেন? আপনি তাই জল ঢেলে দিন, আপনি তো জানেন ওর একটা শরীর খারাপ আছে, একটু সমস্যা আছে। তুই তোর যে এমনটা আছে তুই আগে কেন আমাকে বলিসনি তিথি?" তিথি বলে, "আমি কি করে বলবো বল আদি, আমার এত সমস্যা আমি কি করে বুঝবো?" এই বলে আদিকে গিয়ে জড়িয়ে ধরলে এদিকে আনন্দি রেগে যায়। রেগে গিয়ে তখন বলতে থাকে, "সর সর।" এরপর জল দিয়ে ছিটিয়ে দেয়। আনন্দি বলে, "সেই তো এতগুলো লোকের সামনে কি করে উনি ওনার সমস্যাগুলো বলবেন? তাই তো উনি স্যারকে দেখলেই ঢুলে পড়েন।" আর তখন আদি বলে, "আনন্দি আপনি তো জানেন একটা সমস্যা আছে, আপনি বরং ওর রুমে ছেড়ে দিয়ে আসেন।" আর তখন তিথির বলতে থাকে, "না না, আমাকে ছেড়ে দিয়ে আসতে হবে না, তোরা রাত হয়ে গেছে, বরং ঘুমো, আমি যাচ্ছি।" এ কথা বলে তিথির ওখান থেকে চলে যেতে লাগলো, পেছন ফিরে তাকায়। এদিকে আনন্দি বলে, "এখন জড়িয়ে ধরা হয়ে গেছে আর চলে যাচ্ছে।" এদিকে তিথি বলছে, "যাক বাবা, অনেক দিন পর মন ভরে জোরেই ধরতে পারলাম তোকে আদি, বলে সেখান থেকে চলে যাবে।" এদিকে দেখা যাবে আনন্দি প্রার্থনা করতে থাকে যে, "মা, তুমি তো সবটা জানো, তুমি তো সবসময় আমাকে রক্ষা করো, আর এখন এখন ফুলটুসি ম্যাডাম তো শুধু বাড়িতে ঢুকেছে তো আমাদের রুমে, আমাদের ঘরেও চলে যায়, তারের উপর বারবার করে ঢলে পড়ে যায়, আর আমি তো জানি উনি কোনো অসুস্থ নয়, তুমি তো জানো, তুমি তুমি শুধু দেখো ও যেন আমাদের ঘরে আবারও ঢুকে ঘাপটি মেরে শুয়ে না থাকে, আমি ছাড়বো না কিন্তু, আমি বলি দিলাম।" পর এদিকে দেখা যাবে তিথির আবার চলে আসে আদির রুমে, আর তখন বলে, "যাক বাবা, আজকে আগে আগে চলে এসেছি, এখনো কেউ আসেনি। নন্দী, তুমি আদিকে যতই ট্র্যাক করে রাখার চেষ্টা করো না কিন্তু তুমি পারবে না।" এই বলে বিছানায় শুয়ে পড়ে। আর এদিকে আনন্দীও রুমে চলে আসে। আনন্দী তো ঠিক বুঝতে পেরেছে। আনন্দী তখন মিথ্যে একটা সাপ নিয়ে তিথিরের কাছে গিয়ে সেটা দিয়ে নাড়াচাড়া করতে থাকে আর ফুসফুস করতে থাকে। আর তখনই এদিকে তিথি বলতে থাকে, "কি এমন ফুসফুস করছে?" তিথি চোখ খুলে দেখতে পায় সাপ, দেখেই তো খুব বেশি ভয় পেয়ে লাফাতে থাকে। আনন্দী বলতে থাকে, "ধরলো ধরলো।" এরপর দেখা যাবে তিথি চিৎকার করতে থাকলে আনন্দী বলতে থাকে, "কি ব্যাপার ম্যাডাম, আপনার তো অসুখটা এভাবে সেরে যাবে?" তখন বলি, "তুমি কি ডক্টর নাকি? কথা শুনে আমাকে চলতে হবে?" তিথি তখন দেখতে পায় যে এটা একটা প্লাস্টিকের সাপ, আর তখন বলে, "হোয়াট, হাউ ডিয়ার ইউ, তোমার তো সাহস কম না, তুমি জানো আমি কে? তোমার তোমার ধারণা আছে যে আমার পজিশনটা, আমার কোনো আইডিয়া আছে? এই একটা নকল সাপ দিয়ে তুমি আমাকে ভয় দেখাতে এসেছো?" আনন্দী তখন বলে, "ম্যাডাম, নিজের পজিশনটা তো ঠিক মতো বুঝেন, কিন্তু এটাও তো আপনার বোঝা উচিত না? ওদিকেই তো দায়িত্বটা পালন করা উচিত। এভাবে বারবার করে আমার বরকে এসে জড়িয়ে ধরে, যদি না ধরতেন তাহলে আপনার সাথে এত কিছু হতোই না, তাই না?" কি বলে, "তাহলে তুমি স্বীকার করছো তো এই সমস্ত কিছু তুমি ইচ্ছে করে করছো? আচ্ছা, তোমার মজা দেখাচ্ছি।" এই বলে যেতে লাগলে আনন্দী বলে, "আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আপনাকে যদি ফার্দার আমি দেখি এই ঘরে ঘুরঘুর করতে, তখন কিন্তু আমি আসল সাপটা আপনার উপরে দিব, বুঝতে পেরেছি? নেন, যান, আপনার যা করার আপনি করে করে।" আদি চলে আসে আর বলে, "কি হয়েছে, কি করবে কে?" আর তখনই সাপ দেখে ভয় পেয়ে যায় আদি। ভয় পেয়ে আনন্দীকে জড়িয়ে ধরে। আনন্দী তো খুব খুশি হয়েছে। আনন্দী তখন বলে, "না স্যার, কিছু না কিছু না, আসলে ওই সাপটা দেখে আপনি ভয় পেয়েছেন আর জড়িয়ে ধরেছেন।" আর তখন তিথি ছাড়িয়ে নেয়। ছাড়িয়ে নিয়ে বলতে থাকে, "আরে ছাড় না, এটা দেখ, একটা প্লাস্টিকের সাপ, এটা দিয়ে ও তখন আমাকে ভয় দেখাচ্ছিল।" আদি তখন বলে, "আনন্দী," আর তখন বলে, "স্যার, ট্রিটমেন্ট, আপনি তো আমাকে বলেছিলেন সমস্ত কিছু নোট করে রাখতে, তাই তো আমি কিভাবে সুস্থ হবে সমস্ত কিছু নোট করে রাখছি।" পরে তিথির মাথা ফাটানো নিয়েও কথা বলতে থাকে, "সিনেমা হলে আমাকে মাথাটা ফাটিয়ে দিল, আজকে নকল সাপ দেখিয়ে আমাকে ভয় দেখাচ্ছে।" আরো অনেক কথাই বলতে থাকে। আর যখন বাইরে যেতে লাগে সুপায়নের সাথে দেখা হলে ধাক্কা খেলে, আর তখন জিজ্ঞেস করতে থাকে, "তুমি এখানে?" আর তারপরে আনন্দীর ঘটনাটা খুলে বলতে থাকে তিথি। সুপায়ন বলতে থাকে, "ওকে বাঁচিয়ে রাখলে না আমাদের প্রবলেম হয়ে যাবে।" এরপর দুজনের মধ্যে কথা বলতে থাকে। তো এদিকে দেখা যাবে আনন্দী যে ভিডিওটা জোগাড় করে আনে, যে ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যে তিথির ইচ্ছে করে মাথাটা ফাটিয়েছে, এটা মেয়ের কাছ থেকে জোগাড় করে এনে তখন আদিকে দেখায়। আর এদিকে তিথির আগে থেকেই আদির রুমে এসে শুয়ে পড়ে। আর তখন বলতে থাকে, "কি দেখছে ওরা এত করে?" এরপর উকি দিয়ে দেখতে পায় যে সেই ভিডিওটা দেখে অফ করতে যায়, তখনই আনন্দী বন্ধ করতে দেয় না। আর তখন সবটা দেখে আদির কাছে পরিষ্কার হয়ে যায় যে মাথা ফাটানো এটা একটা নাটক ছিল। আনন্দী তখন বলে, "এবার বুঝতে পেরেছেন স্যার, আমি কোনো দোষ করিনি, সবটাই আমাকে ইচ্ছে করে ফাঁসানো হচ্ছিল।" আর তখন তিথিকে অনেক কথা শোনায় আদি। এদিকে আনন্দী খুশি হয়ে যায়। তিথির অনেক করে বোঝাতে থাকে যে বিশ্বাস কর এটা আসলে, আর তখন বলে, "আমি আর তোর মুখ থেকে কোনো কথাই শুনতে চাই।" ইচ্ছে মতো ধোলাই দিয়ে দেয় আদি।